আমি একটু অন্য একটা জায়গায় যেতে চাই। আপনারা জানেন যে সামনে জুলাই আসছে এবং জুলাইয়ের কোমেমোরেশন একটা মাসব্যাপী কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং সেই কর্মসূচিতে আমি বিশ্বাস করতে চাই জুলাই 24-এ যেমন আমরা সবাই এক হয়েছি, এবারও সবাই এক হবে। যদিও সালাউদ্দিন ভাই আমাকে উদ্দেশ্য করে খুবই কি বলে সরস একটা কবিতা এবং মন্তব্য বলেছেন। তবু আমি বিশ্বাস করতে চাই যে আমি খুবই আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করতে চাই 2025-এর 5 আগস্ট সারা বাংলাদেশ আবার এক হবে। সেখানে সকল রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডার প্রত্যেকে আবার এক হবে এবং এটা পতিত ফ্যাসিস্টের জন্য একটা সিগন্যাল হবে এবং সেটা করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশ ঠিক পথে আগাবে। এখন বাংলাদেশ ঠিক পথে আগানোর জন্য আমাদের সামনে কি করণীয় আছে? জিয়াউর রহমানের ডকুমেন্টারি ইজ এ গুড ম্যানুয়াল অ্যাকচুয়ালি, এবং আমি মনে করি যে সামনে যেই দলই সরকার গঠন করবে একটা গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাদের জন্য ম্যানুয়াল কিন্তু জিয়াউর রহমান। আপনি যদি জিয়াউর রহমানের দিকে দেখেন, ফার্মে যেমন বলছিল যে 3 বছর বা 3.5 বছর ছিল ওনার প্রেসিডেন্টের মেয়াদ, সব মিলে 4 বছর 4.5 বছর। এর মধ্যে ভাবতেই তো আমি এখন বাইরে থেকে অনেক সমালোচনা করতাম, এখন সরকারে আসার পরে বুঝলাম যে কোনো কাজ শুরু করার আগে ভাবতেই আপনার সময় লাগে। ইউ নিড টু টেক টাইম টু থিঙ্ক অ্যান্ড দেন ইউ নিড টু টেক টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি, যে এটা আপনি অ্যাপ্রোচ করবেন কীভাবে, এরপরে এই স্ট্র্যাটেজি আপনি এক্সিকিউট করবেন কীভাবে। এটা ইজ নট এন ইজি গেম, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। আমরা যখন জিয়াউর রহমানের উপরে এই ডকুমেন্টারি কাজটা করছিলাম তখন আমরা সত্যিকার অর্থে বিস্মিত হয়েছিলাম যে এই মানুষটা এত অল্প সময়ে এত কিছু জিনিস ভাবছে, এক্সিকিউশন করছে, এটা কীভাবে। তখন তো ইন্টারনেটের যুগ ছিল না, উনি তো গুগল করার সময় পায়নি যে ওকে চ্যাট জিপিটি টেল মি হাউ টু সলভ দিস। এই যুগে ওই যুগে এরকম কাজ করা এটা খুবই বিস্ময়কর এবং আমি মনে করি আমাদের সামনে যেই রাজনৈতিক দলগুলোই সরকার পরিচালনা করবে অথবা বিরোধী দলে থাকবে তাদের জন্য জিয়াউর রহমান ইজ এ গুড ম্যানুয়াল। আর পাশাপাশি আমি ওনার ন্যাশনালিজম নিয়ে একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই। আমরা যখন অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করতে আসলাম, অফকোর্স আমি জানি যে যেমন আমি আমার মন্ত্রণালয়ের কথা বলতে পারি, আমি এমন কোনো রোজই রিফর্মের কথা ভাবি না, বিকজ আমি জানি যে এই 1-1.5 বছরে আমি অনেক বড় কোনো পরিবর্তন আনতে পারবো না। তখন আমি ঠিক করেছি ওকে 1-1.5 বছরে আমি কী কী করতে পারবো সেই জায়গাগুলোকে আমি ঠিক করি। প্রথম জায়গাটা যেটা ঠিক করার চেষ্টা করলাম সেটা হচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদ কেন এটা বিপদ, এটা শুধু টক্সিক না, এটা অনেক বিপদের দিক আছে। সেটা নিয়ে আমরা এবার 24শে জুলাইতে একটা বড় টক আয়োজন করছি, সেখানে ইন্টেলেকচুয়ালরা কথা বলবেন। আমি এটা জাস্ট সংক্ষেপে বলি, 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো তখন রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটা লিখেছিলেন। এখন বঙ্গভঙ্গের সঙ্গে আপনি খেয়াল করে দেখবেন যে কলকাতার এলিট যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু ভীষণ মর্মাহত হয়েছিলেন এবং বঙ্গভঙ্গ ঠেকানোর জন্য ওনারা যা যা করা করেছিলেন। কিন্তু 47-এ এসে ওই একই কলকাতার এলিট, আপনারা যদি জয়া চ্যাটার্জির বেঙ্গল ডিভাইডেড বইটা পড়েন তাহলে দেখতে পাবেন যে একই কলকাতার এলিট বাংলা ভাগ করতে বলছে। 1905-এ বলেছে বাংলা ভাগ করো না, 47-এ বলছে বাংলা ভাগ করো। এবার বাংলা ভাগ হয়ে যাওয়ার পরে আমরা যখন পূর্ব পাকিস্তানে চলে আসলাম তখন পাকিস্তানিদের অত্যাচার, শোষণ, এগুলো যেমন বাস্তবতা, পাশাপাশি আরেকটা বাস্তবতা ছিল পাকিস্তানিদের অত্যাচারের বিপরীতে আমরা যে আমাদের ন্যাশনাল স্পিরিট তৈরি করার চেষ্টা করলাম, সেখানে আমার মনে হয় আমরা একটা ঐতিহাসিক ভুল করলাম। ন্যাশনাল স্পিরিট তৈরি করার ক্ষেত্রে আমরা লালনের কাছে যাইনি, আমরা আবুল মনসুর আহমেদের কাছে যাইনি, আমরা এমন কিছু আইকনের কাছে গিয়েছিলাম যে আইকনরা আমাদের কতটুকু উপকার করেছে এটা ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে এবং সেই বিচারটা করবার জন্য আমরা মনে করি এই আলোচনাগুলো হওয়া খুব জরুরি দরকার। যে আমরা 47-এ পাকিস্তান হলো, আমরা এসে বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম। আপনি খেয়াল করে দেখবেন বাঙালি জাতীয়তাবাদ যখন বলি আমরা তখন একই সঙ্গে এক্সক্লুড করে দিই আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীগুলোকে, যেটা জিয়াউর রহমান সাহেব ওই জাতিগোষ্ঠীগুলোকে ইনক্লুড করেছেন। কিন্তু আমি মনে করি উনি হয়তো এই কথাটা কোথাও আমি লিখিত দেখিনি, কিন্তু আমি মনে করি উনি পরিষ্কার বিপদটা দেখতে পেয়েছিলেন। উনি দেখতে পেয়েছিলেন যে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে বাংলাদেশপন্থী হওয়া। আপনি কেউ পাকিস্তানপন্থী হবে, কেউ বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতপন্থী হবে। আপনি এটা দেখতে পাচ্ছেন যে
একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা হতে শুরু করে প্রায় ৪৫,০০০ নেতৃবৃন্দ পালিয়ে একটা দেশে চলে গেছে। মানে ইউ ক্যান ক্লিয়ারলি সি যে কে আসলে কোন পন্থী। এখন এই যে বাঙালি জাতীয়তাবাদটা আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে খোকার হাতে লজেন্সের মতো, আই থিঙ্ক দিস হ্যাজ এ প্রবলেম। অ্যান্ড জিয়াউর রহমান কুড ক্লিয়ারলি আইডেন্টিফাই প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হচ্ছে দেখেন, ৫-এ একসাথে থাকতে চাইলেন, ৪৭-এ থাকতে চাইলেন না, কিন্তু আমাদের হাতে ধরিয়ে দিলেন বাঙালি জাতীয়তাবাদ। আপনারা নিয়ে গেলেন সর্বভারতীয় জাতীয়তাবাদে। আপনি কলকাতায় গেলে কিন্তু বাঙালি জাতীয়তাবাদ খুঁজে পাবেন না, সেখানে আপনি দেখবেন সর্বভারতীয় জাতীয়তাবাদ। সো এই বাঙালি জাতীয়তাবাদ নামে যে লজেন্সটা, এটা আমাদেরকে একটা হেজিমনের মধ্যে রাখার কাজে ব্যবহার করা হয়েছে।